বেড়ে চলেছে সামাজিক সংক্রমণ, ঠেকানো না গেলে চিকিৎসায় বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। শারীরিক দূরত্ব বজায় রাখার তাগিদ। 24 ঘন্টায় প্রায় 4000 সহ করোনায় বিশ্বের 3.5 লাখ মানুষের মৃত্যু। দেশে একদিনে মারা গেলেন 21 জন। দেশে দেশে শিথিল হচ্ছে লকডাউন। করোনা ঠেকাতে নতুন কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত দেবে পরবর্তী পদক্ষেপের জন্য, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ শেষে করোনা ঝুঁকি নেই, ঢাকা ফিরছে মানুষ। ফেরিঘাটে বাড়তি ভিড়। সিরাজগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে 4। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব, গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত। আমপানের ক্ষত না শুকাতে আবারও ক্ষতি ফসলের। চীন ছাড়তে যাওয়া বড় কোম্পানিগুলোকে দেশে আনার জোর চেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের তাগিদ বিশ্লেষকদের। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, জুনেও কমবে না করোনা আক্রান্তের হার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারী আকার ধারণ করার এই প্রবণতা ঠেকানো না গেলে 2 সপ্তাহ পর চিকিৎসা দিশে হিমশিম খাবে চিকিৎসকরা, বাড়বে মৃত্যুর হার। জেলাভিত্তিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তদারকিতে করোনা পরীক্ষা আর চিকিৎসা সেবা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। বাঁচার একমাত্র পথ হিসেবে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখার প্রতি জোর দিয়েছেন তারা। বিস্তারিত মারুফা রহমানের প্রতিবেদনে। বৈশ্বিক মহামারী করোনার ছোবলে এরই মধ্যে বেশ কয়েকজন গুণী মানুষ হারিয়েছে বাংলাদেশ। আক্রান্তের তালিকাতে আছে আরও বড় বড় নাম। আর প্রতিদিনই দীর্ঘ হচ্ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে আক্রান্ত আর মৃত্যুর হার বেড়েছে 4 ধাপ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রমণ হার ঠেকানো না গেলে ঘনিয়ে আসবে মহাবিপদ। এটা যদি অব্যাহত থাকে, আমরা একে যদি বাধা দিতে না পারি, বন্ধ করতে না পারি, আমরা অচিরেই খুব একটা বড় ধরনের রোগীর সংখ্যার ধাক্কা এবং মৃত্যুর ধাক্কা আমাদেরকে দেখতে হতে পারে। আমরা একটু প্রেডিক্ট করছিলাম যে জুন মাস নাগাদ হয়তো আমরা একটু ভালো অবস্থায় যাব, কিন্তু এখন মনে হচ্ছে যে যেভাবে আমাদের এটা সংক্রামিত হচ্ছে, এতে মনে হচ্ছে না যে জুন মাসেও আমরা খুব ভালো অবস্থায় যেতে পারবো। করোনা ঠেকাতে সবকিছু সমন্বয় করে বেঁচে থাকার লড়াইটাই এখন জরুরি, বলছেন চিকিৎসকরা। আমরা জনগণের কাছে বারবার বলছি যে যদিও আমরা রাস্তায় বেরোতে হয়, তবে আমরা কেন ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং সেটা করতে পারছি না কেন? অর্থাৎ কেন একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে চলছি না? আমরা মুখে মাস্ক দিচ্ছি না সবাই? 100% লোকের মুখে মাস্ক দিতে হবে। তাহলে যদি আমরা কিছুটা হয়তো আমরা তাড়াতাড়ি উত্তরণ করতে পারি। করোনা সংকটের কোন পর্যায়ে আমরা আছি আর সরকারের পরবর্তী করণীয় কি, সে বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? বর্তমানে যেটা উচিত সেটা হচ্ছে 64টা জেলায় আসলে 64 জন অত্যন্ত অভিজ্ঞ এপিডেমিওলজিস্ট এবং ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে আসলে দায়িত্ব দেওয়া উচিত। বিভিন্ন এলাকাকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে চিহ্নিত করে গ্রিন এলাকাগুলোতে আসলে জীবনযাত্রা কিছুটা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকীকরণের দিকে আমাদেরকে নজর দিতে হবে। তৃতীয়ত, এখন যেমন প্রচুর হসপিটাল বেড বাড়ানোর কথা বলা হচ্ছে, আমি মনে করি যে এই সময় শুধু হসপিটাল বেড নয়, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এবং আইসোলেশন ফ্যাসিলিটি বাড়াতে হবে। করোনা চিকিৎসায় রাষ্ট্রীয় যে সামর্থ্য, সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে এই পরিস্থিতিকে উত্তরণের জন্য এখন একটি মাত্র সমাধান, সেটি হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষজ্ঞরা বলছেন, যত আন্তরিকভাবে আমরা এই দুটো নিয়ম মেনে চলব, তত দ্রুত আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারী মাথায় নিয়ে ঈদ পরবর্তী সময়ে আরও নতুন পরিকল্পনা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। বলেন, এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ঈদের পর অন্তত 7 দিন মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আবাসিক এলাকা সহ সড়ক মহাসড়কেও রয়েছে বিশেষ নজরদারি।
ঈদ পরবর্তী 3 ধাপে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছুটির দিনগুলোয় অপরাধীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়েও সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন নতুন সব পরিকল্পনা। আমরা যেটা করি, আমাদের নিরাপত্তা বাহিনী, আমরা তাদের নির্দেশনা কিংবা মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকে, সেইগুলো আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা সেই কাজটি আমরা যখন এইখানের এই একটা ঘোষণা আসলে সেটা আমরা অবশ্যই সেটা পালন করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করবে। সব ধরনের ঝুঁকি মাথায় নিয়ে করোনাকালে পুলিশ বাহিনী সাধারণ মানুষের পাশে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো জায়গায় কিন্তু পিছিয়ে থাকেনি। সেই দাফনের জন্য পুলিশ এগিয়ে গিয়েছে। প্রথম আপনি লক্ষ্য করেছেন দাফন দেবার লোকও থাকতো না, আমাদের পুলিশ সেই মাস্ক টাস্ক পরে দাফনও দিয়েছে। যখন তার নিকট আত্মীয় মানে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য মানে অস্বীকার করতো অনেকটা, কিংবা পালিয়ে যেত, কিংবা তারা অন্যের সহযোগিতা চাইতো, সাহায্য চাইতো, সেই সময় পুলিশ কিন্তু এগিয়ে গিয়েছে। একই সাথে সাইবার ইন্টেন্সিভ ক্রাইম ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনার তাণ্ডব অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 17,13,000-এর বেশি। তবে এসবের মধ্যে নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের উপাসনালয়গুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শেখ জায়েদ জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ 13 গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গেল 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের সর্বাধিক সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড আশঙ্কা করেছিলেন 1 জুনের মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে। জুনের আগেই সেই সংখ্যা ছাড়ালো। দেশটিতে সবথেকে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে অঙ্গরাজ্য নিউ ইয়র্ক সিটিতে। শুধু নিউ ইয়র্কেই আক্রান্ত 3,72,494 এবং মৃত্যু হয়েছে 29,310 জনের। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে বলে মত বিশেষজ্ঞদের। নতুন করে প্রাদুর্ভাব শুরু হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমী ফ্লু। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার উপর অকল্পনীয় চাপ তৈরি হবে। এসবের মধ্যেই নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের উপাসনালয়গুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শেখ জায়েদ, নিউজ 24। করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। নতুন করে 1,166 জন শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,751 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায় 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে 5,407টি। আর নতুন 245 জন সহ মোট সুস্থ হয়েছেন 7,579 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 5,407টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,58,441টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,166 জন এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন এবং আজকের শনাক্তের হার 21.56%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 522 জন। সুস্থ হয়েছেন 245 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 7,579 জন। বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 4,000 মানুষের। আর একদিনে সংক্রমিত হয়েছে প্রায় 93,000 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াচ্ছে 3,52,000-এ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 56,68,000। তবে যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে মৃত্যু। একদিনে মারা গেছে প্রায় 750 মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা
লাখ ছাড়িয়েছে, তবে ব্রাজিলে বেড়েছে মৃত্যু, যেখানে মৃতের সংখ্যা 25,000-এ গড়াচ্ছে। গেল 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও প্রায় 1,000 মানুষের। স্পেনের অবস্থাও বেহাল, দেশটিতে 24 ঘন্টায় 280 জনের মৃত্যু হয়েছে। ইউরোপের এই দেশটিতে মোট প্রাণহানি 27,000 ছাড়িয়েছে। মৃত নাগরিকদের সম্মানে 10 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন সরকার। এদিকে পেরুর অবস্থা বিপর্যস্ত, দেশটিতে গেল 24 ঘন্টায় প্রায় 6,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। রাশিয়াতে আবারও একদিনে প্রায় 9,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 3,62,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হলো। এদিকে বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে সৌদি আরব। জুমার 20 মিনিট আগে মসজিদ খোলার অনুমতি দেবে রিয়াদ। এছাড়া ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 24 লাখের বেশি মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি হলেও অর্থনৈতিক চাকা সচল করতে পর্যায়ক্রমে শিথিল হচ্ছে কঠোরতা। চলমান পরিস্থিতিতে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে সৌদি আরব ও জাপান। সেই সঙ্গে লকডাউন শিথিল করা হয়েছে শ্রীলঙ্কাতেও। এদিকে জুলাইয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে স্পেন। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। সংক্রমণ বাড়লেও দেশভেদে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। 21 জুন থেকে 24 ঘন্টার কারফিউ তুলে নেওয়া হবে। এছাড়া 20 জুনের মধ্যে খুলে দেওয়া হবে মসজিদগুলো। তবে মক্কায় বেলা 3টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যিক শহর দুবাইয়ে বুধবার থেকে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে। এছাড়া আক্রান্তের সংখ্যা কমে আসায় লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনও। অন্যদিকে জুলাই থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিজেদের দ্বার খুলে দেবে স্পেন। এছাড়া 15 জুন থেকে খুচরা দোকানপাট খুলে দেওয়া হচ্ছে যুক্তরাজ্যে। এদিকে প্রায় 2 মাসের চেষ্টায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এছাড়া শ্রীলঙ্কায়ও শিথিল করা হয়েছে লকডাউন। সাজিয়া ইসলাম, নিউজ 24। করোনা জয়ের আরও এক গল্প। স্ত্রী সন্তান সহ ঘরে আইসোলেশনে থেকে করোনামুক্ত হলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক SM হারুনুর রশিদ। কোভিড-19 পজিটিভ হওয়ার পর থেকে মনোবল না হারিয়ে কিভাবে করোনা থেকে সুস্থ হলেন সেই অভিজ্ঞতাই জানিয়েছেন নিউজ 24-কে। বললেন, আক্রান্ত হওয়ার পর বিচলিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করেই সুস্থ হয়ে উঠেছেন পরিবারের সব সদস্য। তবে শ্বাসকষ্টের সমস্যা প্রকট হলে ঘরোয়া আইসোলেশনে থেকে চিকিৎসা সম্ভব নয়। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। চীনের উহান থেকে শুরু প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ একে একে ছড়িয়ে পড়ে নানান দেশে। বাংলাদেশে এ ভাইরাস ধরা পড়ে মার্চের 8 তারিখ। এতে আক্রান্তর সংখ্যা যেমন দিন দিন বেড়েছে, তেমনি বেড়েছে করোনা জয় করে সুস্থ হওয়ার সংখ্যাও। চলতি মে মাসের 2 তারিখে কোভিড টেস্টে পজিটিভ হন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক SM হারুনুর রশিদ। এর পরপরই স্ত্রী ও একমাত্র কন্যার কোভিড টেস্টেও আসে পজিটিভ রেজাল্ট। পজিটিভ হওয়ার পর বিচলিত না হয়ে ঘরেই আইসোলেশনে থাকে পুরো পরিবার। তবে মাত্র 15 দিনের ব্যবধানেই পরপর 2টি ফলো আপ পরীক্ষায় কোভিড টেস্টে নেগেটিভ আসে পরিবারের সবার। করোনা জয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে SM হারুনুর রশিদ বলেন, মানসিক মনোবল দৃঢ় রেখেই প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার ও উপাদান মিশ্রিত গরম পানি পান করেছেন নিয়মিত। আমরা ঘরে থেকে সুস্থ হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং আমাদের মানসিক দৃঢ়তাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আমরা প্রোটিন খেয়েছি, চা এবং বিভিন্ন উপাচার মিশ্রিত উপাদান গরম গরম আমরা খেয়েছি, আমরা ভাপ নিয়েছি, আমরা গড়গড়া করেছি। আক্রান্তকালীন সময়ে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছেন নানা পরামর্শ, তবে কিছুটা আক্ষেপ কারো কারো সংবেদনশীল আচরণের প্রতি। পাশাপাশি কেউ কেউ অতি সংবেদনশীল আচরণ করছে, যে আমরা বাইরে যাচ্ছি না, কিন্তু আর করোনার তো বলা আছে যে এত ফিট পরে করোনা ভাইরাস আসলে যাবেও না, তারপরেও অহেতুক কিছু বাড়াবাড়ি রকমের আচরণ দেখেছি এবং সেই ব্লিচিং পাউডারের কারণে আমরা আরো অসুস্থ হয়ে গিয়েছি। শ্বাস প্রশ্বাসের সমস্যা প্রকট হলে ঘরোয়া আইসোলেশনে করোনার চিকিৎসা সম্ভব নয় জানিয়ে করোনাজয়ী বিটিভি মহাপরিচালক বলেন, পরিবারের একে অপরের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধই পারে ঘরে থেকে করোনাকে জয় করতে। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা।
করোনা সহ নানা কারণে চীন থেকে সরে আসতে চাচ্ছে বিশ্বের নামি দামি বহু কোম্পানি। জাপানিজ সনি, টয়োটা, হুন্ডাই, প্যানাসোনিক সহ বেশিরভাগ কোম্পানি প্রস্তুতি নিতে শুরু করেছে অন্য দেশে কারখানা স্থানান্তরের। এই সুযোগে বড় এই কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অর্থনৈতিক অঞ্চলে দ্রুত বাস্তবায়ন করতে পারলেই মিলবে সুবিধা। সুলতান আহমেদের রিপোর্ট। বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীন, আয়তনে বিশ্বের তৃতীয় বৃহৎ এই দেশে উৎপাদন খরচ কম ও অত্যাধুনিক প্রযুক্তি থাকায় বড় উৎপাদনকারীদের কাছে এক আদর্শ জায়গা। তবে করোনা দুর্যোগ শুরু থেকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এক দেশের উপর নির্ভরতা কতটাই ঝুঁকিপূর্ণ। জাপান সরকার এরই মধ্যে ঘোষণা করেছে $220 কোটি তহবিল, যা ব্যয় হবে চীন থেকে সরে আসা কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে। জাপানি প্রতিষ্ঠান সনি, টয়োটা, শার্প, প্যানাসনিক, সিকো, ক্যাসিওর মতো বড় প্রতিষ্ঠান চীন থেকে কারখানা সরিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। 2018-19 সময়ে চীন থেকে বের হয়েছে মোট 79টি কোম্পানি। এর মধ্যে ভিয়েতনামে জায়গা হয়েছে 26টির, তাইওয়ানে 11টির, 8টি থাইল্যান্ডে, 3টি ভারতে, বাংলাদেশে এসেছে মাত্র 2টি কোম্পানি। ইতিমধ্যে এফবিসিসিআই প্রেসিডেন্ট অলরেডি আপনার এই কোম্পানিগুলি আসার ব্যাপারে আপনার সিসিপিআইটি সহ বিভিন্ন জায়গাগুলিতে যোগাযোগ শুরু করেছেন। আমরা আশা করব সরকারি পর্যায়ে আমলাতান্ত্রিক জটিলতা যাতে না থাকে এবং এই প্রোডাক্টগুলি যাতে আপনার এই ইন্ডাস্ট্রিগুলি যাতে আসতে পারে। জাপানি বিনিয়োগ টানতে আলাদা এক অর্থনৈতিক অঞ্চল করেছে বাংলাদেশ সরকার। এই ধরনের স্টিমুলাস প্যাকেজ, এই ধরনের কোম্পানি যারা রিলোকেট করবে অথবা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে বাংলাদেশে, তাদের জন্য কিছু ইনসেন্টিভ, অ্যাডভান্স ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। সে বিষয়ে আমরা পিএমওতে শুরুতেই প্রস্তাব পাঠাই এবং পিএমওতে সেগুলো কাজ করেছে এবং দীঘা, ব্যবসা সহ এই কাজগুলো আপনার এগুলো কম্পাইল করা হয়েছে এবং এক্ষেত্রে প্রিন্সিপাল কোঅর্ডিনেটর করে একটা কমিটিও করা হয়েছে। এছাড়াও জাপানি যে ইকোনমিক জোন আছে, বিশেষজ্ঞরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে নিশ্চিত করতে হবে বাড়তি সুবিধা। জটিলতা কাটিয়ে উঠে যে ধরনের একটা অবস্থা থাকার কথা, প্রাতিষ্ঠানিক যে অবস্থা থাকার কথা, সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ থেকে এগিয়ে আছে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাও, এমনকি মায়ানমার পর্যন্ত। এছাড়া সরকারের ঊর্ধ্বতন মহল থেকে কূটনৈতিক তৎপরতারও বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে ঝড়। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত থেকে এই ঝড় শুরু হয়। এখনও বেশিরভাগ স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই মধ্যে জয়পুরহাটের ক্ষেতলালে ঝড়ে দেয়াল চাপায় মা ও 2 সন্তান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার বঙ্গোপসাগরে বায়ু প্রবাহের তারতম্যের কারণে দেশ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। ঝড়ের আরো খবর জানাতে যুক্ত হচ্ছি চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। জয়, চট্টগ্রামে আবহাওয়ার কি পরিস্থিতি? গভীর সাগরের মাছ ধরা ট্রলারগুলো ফিরেছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ তুলি। আপনি জানেন যে আমফানের ঘূর্ণিঝড় আমফানের রেশ না কাটতে কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন ঘূর্ণিঝড়ের পরপরে কিন্তু আমরা দেখছি যে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। এমনকি সেই ঘূর্ণিঝড়ের পরপরে কিন্তু আমরা যেমনটা দেখছি কিন্তু যে কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু সতর্কতা জারি করেছেন আবহাওয়া অফিস। এই 3 নম্বর সতর্কতার সংকেত জারির পর থেকে কিন্তু আসলে যে ট্রলারগুলো আছে সেই ট্রলারগুলো আপনি অবশ্যই লক্ষ্য করছেন। এমনকি যে লাইটারের জাহাজ বলতে যে জাহাজগুলো কিন্তু আসলে বহির্নোঙরে থাকার কথা রয়েছে, সেই বহির্নোঙর থেকে কিন্তু আসলে নিরাপদ স্থান বলতে উপকূল এলাকায় কিন্তু সরিয়ে আনা হয়েছে। তেমনিভাবেই যদি আমি আপনাকে জানাই যে সতর্কতা জারির পর থেকে খুব একটা সতর্ক অবস্থানে আছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও, এমনকি বহির্নোঙরে যে পণ্য খালাস হচ্ছে সেই পণ্য খালাসও খুব একটা সতর্ক অবস্থানে
আছে, কিন্তু সাগরের পানির উচ্চতা কিন্তু আরও বাড়ার কিন্তু সম্ভাবনা আর কথা আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছিলেন যদি ভারী বর্ষণ হয়, গতকাল থেকেই কিন্তু তেমে তেমে বৃষ্টি অব্যাহত রয়েছে, এখনও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা, সকালেও কিন্তু থেমে থেমে বৃষ্টি অব্যাহত ছিল। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে যারা কিন্তু আসলে যে ভোটে করে কিন্তু পারাপার হচ্ছে, তারাও কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে পারাপার করার জন্য তাদেরকে কিন্তু নির্দেশ জারি করছিল আবহাওয়া অফিস। তেমনিভাবে কিন্তু আসলে যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম যেটা সে প্রতিদিন যেভাবে 24 ঘন্টার কার্যক্রম যেটা স্বাভাবিকভাবে চলার কথা রয়েছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত তারা কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সাগরের পানি আর উচ্চতা যেমনটা বাড়ছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরের যে ভেতরের কার্যক্রম, সে কার্যক্রম মোটামুটি ঠিকঠাক বহিরঙ্গরে যে কার্যক্রম, সেই বহিরঙ্গরের কার্যক্রম কিছুটা হলেও কিন্তু আসলে তাদের হিমশিম খেতে হচ্ছে, যেহেতু সাগরের পানি এখনও পর্যন্ত উত্তাল অবস্থায় আছে। গতকাল থেকে সাগর কিন্তু অনেকটা উত্তাল থাকার কারণে হিমশিম খেতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষের। সব মিলিয়ে বলা যায় মাছ ধরার যে ট্রলার, আপনি আমার থেকে যে প্রশ্নটা আপনি করেছিলেন, আসলে মাছ ধরার ট্রলার যারা কিন্তু গভীর সমুদ্রে গিয়ে মাছ আহরণ করেন, তারা কিন্তু একেবারে কিন্তু আসলে বেকার সময় কাটাচ্ছেন, যেহেতু আমপানের পরে কিন্তু আসলে যে কালবৈশাখী ঝড়, এই কারণে কিন্তু আসলে যে এই জায়গা থেকে কোনো মাছ ধরার ট্রলার নিয়ে কোনো জেলে কিন্তু আসলে যে সমুদ্রে যেতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে সতর্কতা থাকার কথা যেমনটা রয়েছে, সেই সতর্ক অবস্থায় কিন্তু তারা আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরাও কিন্তু আসে যে নদীর পাড়ে, আমি আছি কর্ণবলী নদীর পাড়ে, যে জাহাজগুলো আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, এই জাহাজগুলো কিন্তু আসলে বহিরঙ্গরে থাকার কথা রয়েছে, কিন্তু সেই বহিরঙ্গর থেকে এই জাহাজগুলোকে সরিয়ে এনে কিন্তু আসলে এই জায়গায় কিন্তু নিয়ে আসা হয়েছে। তো আবহাওয়াবিদরা বলছেন কিন্তু এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে যদি ভারী বর্ষণ হয়, চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা কিন্তু চট্টগ্রাম নগরবাসীর জলাবদ্ধতা। তো জলাবদ্ধতার আশঙ্কা থেকে যায়, যেহেতু কিন্তু আসলে মেগা প্রকল্পের কাজ কিন্তু একেবারেই শেষ করতে পারেনি, তার কারণে খালও কিন্তু একেবারে খনন করতে পারেনি। যদি ভারী বর্ষণ হয়, চট্টগ্রাম নগর কিন্তু আসলে যে জলবদ্ধতার নগরীতে পরিণত হতে পারে। এমনকি আবহাওয়া অফিস বলছেন পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকেও কিন্তু আসলে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা আভাস দিয়েছেন। এমনকি জেলা প্রশাসনও কিন্তু আমরা দেখেছি তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু বারবার নির্দেশ জারি করেছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে রয়েছেন প্রতিনিধি শফিকুল শামীম। শামীম, ঘাটের কি অবস্থা? ফেরি চলাচলে কি প্রভাব পড়েছে? ঈদ শেষে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রীদের ঢাকামুখী উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো ভোর রাত থেকে ঝড়ো হওয়ার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে একটু ফেরি চলাচল বিঘ্ন ঘটেছিল, তবে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকামুখী উপচে পড়া ভিড় দৌলতদিয়া ঘাটে দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি, আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া থেকে একটি ফেরি ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে উঠেছে এবং একটি ফিরেছে। ঢাকা থেকে অনেক যাত্রী কিন্তু এখনো পর্যন্ত ঘরমুখী হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তবে ভোর রাত থেকে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় বিআরডব্লিউটিসি মাত্র 9টি ফেরি সকাল রেখেছেন পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার এবং ছোট গাড়ি পারাপার করার জন্য। অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা একটি সমস্যার কথা বলেছেন যে রাস্তায় গণপরিবহন না থাকায় তাদেরকে ছোট ছোট গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হয়েছে দৌলতদিয়া, এবং দৌলতদিয়া থেকে তাদেরকে ফেরিতে উঠে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো এ সময় কোনো যাত্রীকে সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা দেখতে পাইনি। তারা দাদাগাদি করে ফেরিতে উঠেছে। তো এবং ফেরি থেকে যারা নেমে আসতেছে তারাও একই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের পাশে একটি ফেরি এখন এসে বিড়েছে। তো সেই ফেরিতেও ছোট গাড়ি, প্রাইভেট মাইক্রো ও অ্যাম্বুলেন্স যারা ঘরমুখী হচ্ছে। তো আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দৌলতদিয়াতে একটি ফেরি এসেছে। বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা যাত্রী পারাপারের এবং প্রাইভেট মাইক্রো পারাপার করার জন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমান 9টি ফেরি স্বাভাবিক রেখেছে। তবে পণ্যবাহী ট্রাক বৃদ্ধি পেলে তারা ফেরির সংখ্যাও বৃদ্ধি করবে, এই বলে
এটি আমাকে জানিয়েছেন। তো এই ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের সর্বশেষ সংবাদ। তুলি। শামীম, আপনাকে ধন্যবাদ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার থেকে দৌলতদিয়া, পাটুরিয়া, শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীদের চাপ বাড়ে। পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কয়েকশো ছাড়িয়ে যায়। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার কারণে অঘোষিত লকডাউন ও সরকারি ছুটি আগামী ৩০ মে পর্যন্ত। এই ছুটির মধ্যেও সেবা স্বাভাবিক রেখেছে হাসপাতাল ও ব্যাংক সহ জরুরি প্রয়োজন সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান। তবে ঈদের কারণে টানা ৩ দিন নির্ধারিত হাসপাতাল ছাড়া বন্ধ ছিল অন্য সব প্রতিষ্ঠান। এ সময় রাজধানী ছেড়েছেন হাজার হাজার মানুষ। তবে বুধবার থেকে ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা। এজন্য কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী অনেকেই। দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কয়েকশো ছাড়িয়েছে। ফ্যামিলিগত দিকে চিন্তা করে আমরা আশা করছি। গাড়ি ছিল না, অনেক পিকআপ, মাইক্রো ইত্যাদি যানবাহন করে যাওয়া হচ্ছে। আমরা পাটুরিয়া থেকে নবীনগর যাই আপনার হলো 100 টাকা, ওইখানে আমাদের লাগছে আপনার 400 টাকা 500 টাকা। এই অবস্থায় যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। বেশিরভাগ আমাদের প্রাইভেট কার মাইক্রো বেশিরভাগ যাচ্ছে। সকাল থেকে আমরা প্রায় 400-র মতো প্রাইভেট কার মাইক্রো পার করছি এবং পরবর্তী বিকালে বেশি গাড়ি পারাপারের কারণে অনেক ফেরি আমরা বর্ধিত করছি। দক্ষিণাঞ্চলের 21 জেলার ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে শিমুলিয়া, কাঁঠালবাড়ি রুটেও। নিয়মিত 10টি ফেরি চলাচল করলেও 2 ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট বড় অন্তত 500 যানবাহন। প্রাইভেট কার, মোটরসাইকেল বা পণ্যবাহী ট্রাকে চেপেও পার হচ্ছেন যাত্রীরা। মহাসড়কগুলোতেও যানবাহনের চাপ বেড়েছে। ঈদের ছুটি কাটিয়ে সড়ক পথেও অনেকেই রাজধানীতে ফিরছেন। তবে চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে নৌকাডুবিতে এ পর্যন্ত এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত 16 জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে অন্তত 80 জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালির দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ঝড়ের আরো খবর জানতে যুক্ত হব সাভার প্রতিনিধি নাজমুল হুদার সাথে। নাজমুল, সাভারে ঝড়ের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? এই মুহূর্তে রয়েছি সাভারে। আপনি জানেন যে গত রাত 1টা থেকে কিন্তু প্রচণ্ড কালবৈশাখী ঝড় হয়েছে এবং এখনও কিন্তু ঝড় হচ্ছে এবং সাভার এবং ভাকুরতা এলাকায় যেসব ফসল ছিল সেসব ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে এবং অনেক পানি হওয়ার কারণে বীজতলা নষ্ট হয়ে গেছে এবং ফসলের যে ব্যাপক মরিচের বেশি ক্ষতি হয়েছে এবং সাভারের বিভিন্ন জায়গায় যে কাঁচা ঘরবাড়ি রয়েছে সেসবগুলো কিন্তু গাছপালা পড়ে অনেক জায়গায় ভেঙে গেছে এবং রাস্তাঘাট এখন যে দু এক জায়গায় আমরা জানতে পেরেছি যে গাছ পড়ে যে বিদ্যুতের সংযোগ সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। গত রাতে থেকে পর্যন্ত প্রচণ্ড ঝড়ে এবং সাভার উপজেলার বিভিন্ন এলাকায় আপনি জানেন যে এখন এই মুহূর্তে আমরা পরিসংখ্যান জানতে পারিনি। যে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানাবেন। আমি তাদেরকে ফোন করেছি যে সর্বশেষ খবর কি এবং কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সাভারের যে আসলে ফসল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আমরা কি পরিমাণ কৃষকের ফসল ক্ষতি হয়েছে এবং আমরা সেটা নির্ণয় করার জন্য কিন্তু তারা কৃষি কর্মকর্তারা এবং তারা মাঠে নেমেছে এবং খোঁজ খবর নিচ্ছে এবং বিশেষ করে এখন যে সবজি এবং যে সবজিগুলি অর্থাৎ শীতকালীন যে সবজি শুরু হবে সেগুলি যে বীজতলা পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ঝড়ে কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে, যার কারণে মানুষের প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং এই অঞ্চলের যে বৈরী আবহাওয়ার কারণে এখন আপনারা জানেন যে আমি একটা ছাদে দাঁড়িয়ে রয়েছি, এখনও দেখছেন যে বাতাস রয়েছে প্রচুর। সেখান থেকে আসলে এই মুহূর্তে যে বাতাসের কারণে অনেক কিছু আমরা দেখাতে পাচ্ছি না। তার আশেপাশে যেই ফসলগুলি রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এখানে যে
কাঁচা তরকারি যেসব রয়েছে, যেসব সবজি, সেগুলি বৃষ্টিতে এবং গাছ টাছ পড়ে গিয়েছে এবং এখানে যে ডালপাল আছে সেগুলি কিন্তু অনেক পড়ে যাওয়ার কারণে আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকরা যে তাদের যে ক্ষতি যে কি পরিমাণ হয়েছে এখন পর্যন্ত তারা কোনো নির্ণয় করতে পারে নাই। এই ছিল আমার কাছে সাভারের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে তুলির কাছে। তুলি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি দিনাজপুরের ফখরুল হাসান পলাশের সঙ্গে। পলাশ, ঝড়ের সবশেষ কি খবর আছে আপনার কাছে? তুলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। এখানে কিন্তু গতকালকের যে রাতের যে ঝোড়ো হাওয়া এবং যে ভারী বর্ষণ, সে কারণে কিন্তু এখানকার যে লিচু বাগান, সেই লিচু বাগানগুলোর কিন্তু বেশ ক্ষতি হয়েছে। বিভিন্ন ডালপালা কিন্তু ভেঙে একেবারে পড়ে আছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব তহিদুল ইকবালের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই আমপানের পর থেকে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6 থেকে 7 শতাংশের মতো লিচু কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি আনুমানিক জানিয়েছেন যে প্রায় 6 থেকে 7 কোটি অথবা 10 কোটি টাকার মতো কিন্তু ক্ষয়ক্ষতি বাগানীদের ইতিমধ্যেই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমি একটু যদি সরে গিয়ে আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এই যে বাগানগুলোতে যেই লিচুগুলো রয়েছে, যে ডালপালা কিন্তু ভেঙে একেবারে নিচে পড়ে যাচ্ছে এবং বাতাসের কারণে সেই সব লিচু কিন্তু আস্তে আস্তে ওই দাগ পড়ে যাচ্ছে এবং অধিক বৃষ্টির কারণে কিন্তু সেই সব লিচু কিন্তু ঝরতে শুরু করেছে। আর ওই লিচু ঝরার কারণে বাগানীরা কিন্তু একেবারে ক্ষতির মুখে পড়ছেন এবং দিনাজপুরের যে বাগানীরা আছে তারা একটু বেশ দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন। একে করোনা কারণে এই লিচুগুলো কিভাবে তারা বিপণন করবেন সেই নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার উপরে এইসব প্রাকৃতিক দুর্যোগ কিন্তু তাদেরকে বেশ আরও দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে বলে বাগানীরা আমাদেরকে জানিয়েছেন। তো দিনাজপুরের এই গতকালের ঝড় এবং আমপানের পর থেকে কিন্তু বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এই সব বাগানীরা। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে তুলি আপনার কাছে। পলাশ, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে জেলার ঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ফখরুল হাসান পলাশ। এবারে অন্য খবর। উজানের ঢলে নদ নদীর পানি বাড়ার সাথে সাথে গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে নদীর গর্ভে বিলীন হয়েছে অন্তত 100 বসতবাড়ি। নদীর গর্ভে যাচ্ছে ফসলি জমি। এই অবস্থায় ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে কাজ শুরু হবে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে নদ নদীর পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা ও ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে ভাঙনে ভিটে মাটি হারিয়েছে তিস্তাপাড়ের কাপাসিয়া, ভাটি কাপাসিয়া, লালচামার, শ্রীপুর ও ব্রহ্মপুত্র নদের পাড়ের সদরের কামরজানি, কুন্দেরপাড় সহ নদী তীরবর্তী মানুষ। ভাঙনে ফসলি জমি, বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে ওয়াবদাবাদ ও উঁচু স্থানে। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন জায়গা ও বাড়িঘর। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ। এমন অবস্থা আছে, মনে করো ঘর থুবে নিচে বলে পানি, বাড়ি ঘর ভাঙার পরে এখানে খুব অস্থায়িতে আছে। ঘর দুয়ারে সব ভাসি গেছে, আর কোনো মতন এখন বেড়া আটকে আছে। সংশ্লিষ্টরা বলছেন পানি বাড়ার কারণে তিস্তা ও ব্রহ্মপুত্রের 12টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে কাজ শুরু হবে। সুন্দরগঞ্জ উপজেলার লালচামার, কাপাসিয়া, শ্রীপুর এবং সদর উপজেলার কামারজানি এবং ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়িতে নদীর ভাঙনের দেখা দিয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পেতে থাকলে এই এলাকাগুলোতে নদী ভাঙন আরও তীব্রতর হবে। এটার জন্য আমরা আমাদের মিনিস্ট্রিতে এবং আমাদের বোর্ডে অর্থ চাহিদা প্রেরণ করছি। বর্ষা মৌসুম শুরুর আগেই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নেই ঈদের আমেজ, অথচ প্রতি বছর এই সময় বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে। করোনার কারণে বন্ধ হওয়া এসব বিনোদন কেন্দ্র কবে খুলবে তারও ঠিক নেই। তবে করোনা মানুষকে ঘরবন্দি করলেও স্বস্তি দিয়েছে চিড়িয়াখানার প্রাণীদের। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এই দৃশ্য গত বছর ঈদ উল ফিতরে রাজধানী জাতীয় চিড়িয়াখানার, আর এটি এবছরের দৃশ্য। শুনশান নীরবতা, কোলাহল নেই, নির্ঝঞ্ঝাট ছায়া ঘেরা পরিবেশে শুধুই পাখির কিচিরমিচির। ঈদের ছুটিতে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হওয়া চিড়িয়াখানার বর্তমান দৃশ্য এটি। শুধু চিড়িয়াখানা নয়, জাতীয় জাদুঘর, জাতীয় উদ্যান, শ্যামলী ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড কিংবা সিনেমা হল, সব জায়গার দৃশ্যপট ছিল একই রকম। সিনেমা হল একটি বদ্ধ ঘর, এখানে সামাজিক বিধি মেনে সিনেমা দেখার বা সিনেমা হল শুরু করার কোনো স্কোপ নেই। গত বছর 10 থেকে 12,000 দর্শক এই জাদুঘর পরিদর্শন করেছে। এই ঈদে আমরা দর্শকদেরকে জাদুঘরে আনতে পারিনি। তবে করোনায় দীর্ঘদিন ঘরে বন্দি থাকা সন্তানদের নিয়ে অনেক অভিভাবককে আসতে দেখা গেছে এসব বিনোদন কেন্দ্রে, আবার হতাশ হয়ে ফিরেও গেছেন। ওরা বিরক্ত হয়েছে, দেখলো, এখন দেখে বুঝলো যে আসলে করোনার কারণে আমরা সবাই বন্দি। পশুগুলি দেখতে পাচ্ছি না, দেখে আমার ভালো লাগছে না। আমরা মনে করছিলাম চিড়িয়াখানা খোলা, তাই এসে দেখি চিড়িয়াখানা বন্ধ। সব কোলাহল বন্ধ থাকায় জাতীয় চিড়িয়াখানায় ভিন্ন দৃশ্যপট ধরা পড়েছে কর্মকর্তাদের চোখে। জানালেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায়। দু একদিন পরই আমরা এনিমেলের খাঁচায় আমরা ডিসইনফেক্টেন্ট স্প্রে করছি। খাঁচার চতুর্দিকে এখন তারা ঘুরে বেড়ায় এবং তারা খাবার যেটা দিই আমরা সেটা সবসময় তারা খেয়ে ফেলে এখন আর উচ্ছিষ্ট রাখে না এবং তাদের প্রজনন কাজ তারা সঠিকভাবে করতে পারছে। সারা বিশ্বে ঘিরে থাকা আধার একদিন কেটে যাবে, আবারও নতুন আলোয় হাসবে সবাই, তখন আবারও মুখরিত হবে এই বিনোদন কেন্দ্রগুলো, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আবারও ঈদ বিনোদনের খবর। করোনার প্রভাবে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো এবার ঈদে পর্যটক শূন্য। সরকার কিছু বিধিনিষেধ শিথিল করলেও বিনোদন কেন্দ্রগুলোতে এখনও ঝুলছে তালা। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চিড়িয়াখানা আর সি ওয়ার্ল্ড এখন জনমানব শূন্য। তবে এই সময়ে প্রকৃতি ফিরে পেয়েছে যেন নতুন রূপ। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় থাকলেও এবার সব কেন্দ্রেই বিরাজ করছে শুনশান নীরবতা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নেই কোনো পর্যটক, অপরূপ সৈকত পড়ে আছে নিঃসঙ্গ একা। পতেঙ্গা সৈকতের এমন রূপ সচরাচর দেখা যায় না। তবে কেউ সৈকতে যাওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দিচ্ছেন পুলিশ। 2 কিলোমিটারের মধ্যে 3টা চেকপোস্ট বসিয়েছি আউটগোয়িং এবং ইনকামিংয়ে, যাতে এই আমাদের যে টুরিস্ট স্পট এটি একেবারে জনমানব শূন্য থাকে। কারণ এখন আমাদের মেইন টার্গেটই হচ্ছে জনসমাগম যে কোনোভাবে এটা জিরো টলারেন্সে নিয়ে আসা। একই চিত্র নগরীর ফয়েজ লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, বাটারফ্লাই পার্ক, আগ্রাবাদে জাম্বুরি পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সংশ্লিষ্টরা জানান, প্রতি ঈদে দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের সমাগমে মুখরিত থাকে ফয়েজ লেক। এবার সেখানে কেবল পাখির কলকাকলি। এবার পুরো দেশ এবং পৃথিবী স্তব্ধ করোনার জন্য, সরকারি নির্দেশনার কারণে এবং স্বাস্থ্যবিধি, জনস্বার্থে স্বাস্থ্যবিধি মানার কারণে। চট্টগ্রাম চিড়িয়াখানাতেও নেই কোনো দর্শনার্থী। ঈদের সময় এই চিড়িয়াখানায় দর্শনার্থী আসে 17 থেকে 18,000। এবারের চিত্রটা একেবারেই আলাদা। চিড়িয়াখানার জন্মের পর থেকে প্রথমবারের মতো আমরা ঈদের চিড়িয়াখানাটা বন্ধ আছে, আর মানে এটার 35-36 লক্ষ টাকা আমাদের লস হবে। এদিকে বিনোদন কেন্দ্রে যাতে দর্শনার্থী প্রবেশ করতে না পারে সেদিকে তৎপর রয়েছে জেলা প্রশাসন। যে মানুষজন যেখানেই আসছেন, যেমন দেখবেন টিকিট কাউন্টার সব কিছুই বন্ধ, এগুলো নিশ্চিত করছি। এবং কেউ যদি অনিয়ম করে ঢুকে তার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তবে সামাজিক দূরত্ব মেনে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার দাবি দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে প্রতি বছর ঈদের ছুটিতে হবিগঞ্জের বিনোদন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় থাকলেও এবার পর্যটক শূন্য। জনসমাগম না থাকায় সাতছড়ি জাতীয় উদ্যানের প্রকৃতি ফিরে পেয়েছে সবুজ রূপ। কর্তৃপক্ষ বলছে, বনে মানুষের প্রবেশ বন্ধ থাকায় বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে। শ্রীকান্ত গোপের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান। প্রতিবছর ঈদের ছুটিতে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে এ উদ্যান। তবে করোনার প্রভাবে এবারে চিত্রটা পুরো ভিন্ন। করোনার সংক্রমণ রোধে গেল ২৬ মার্চ থেকে পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ পরিস্থিতিতে এবার ঈদের ছুটিতে পর্যটক শূন্য সাতছড়ি জাতীয় উদ্যানও। মানুষ যখন গৃহবন্দী তখন প্রকৃতি উন্মুক্ত হতে শুরু করেছে। জনসমাগম না থাকায় বন্যপ্রাণীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বনে অবাধে বিচরণ করছে বন্যপ্রাণীরা। লকডাউনের কারণে এই উদ্যানের প্রকৃতি ফিরে পেয়েছে চিরচেনা রূপ। যে অনেক বন্যপ্রাণী ভিতর থেকে পর্যটকরা যে সকল প্রাণী ভিতরে গিয়েও দেখতে পেত না, তারা এখন আমাদের এই রাজপথে চলে আসতেছে। আমরা প্রতিনিয়ত এগুলি দেখতেছি। নানান ধরনের দৃশ্যটা এখন দেখলে আসলেই আমাদের প্রাণ জুড়ে। বন্য হনুমান বা চশমা পরা বানর ইদানিং এখন দেখা যায়। অনেকের সময় এসে ঢাকা থেকে এসে খুঁজে পাইতো না। কর্তৃপক্ষ বলছে করোনা মহাদুর্যোগে বর্তমানে এই উদ্যানটি পশু পাখির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আগের থেকে এখন তারা অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সমৃদ্ধ, এবং তারা অবাধে বিচরণ করতেছে। এটা বিশাল একটা আগের থেকে লকডাউনের পূর্বে এবং লকডাউনের পরে বিশাল ব্যবধান। সাতছড়ি জাতীয় উদ্যানে বানর, উল্লুক, মেছুবাঘ, মায়া হরিণ সহ ১৯৭ প্রজাতির প্রাণী রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে আখ বিক্রি করেও মূল্য পায়নি আখ চাষিরা। তাদের অভিযোগ, বকেয়ায় ২০ কোটি টাকা পেতে প্রায় প্রতিদিনই চিনিকলে ঘুরছেন তারা। এই অবস্থায় আখের মূল্য না পেয়ে মানবেতর জীবনযাপন করলেও পরিশোধে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক থেকে ঋণ পেলে কৃষকদের টাকা পরিশোধ করবেন তারা। শেখ রুহুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একমাত্র অর্থকরী ফসল আখ। প্রতি বছর এদেশে প্রায় ২.৫ থেকে ৩ লাখ একর জমিতে আখের চাষ হয়। আখ চাষের সঙ্গে দেশের কয়েক লাখ চাষির জীবন জীবিকা সরাসরি জড়িত। সরকারি চিনিকলে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে আখ সরবরাহ করেন। গেল ৩ মাস ধরে মোবারকগঞ্জ চিনিকলে আখ সরবরাহ করে সময় মতো মূল্য পাচ্ছেন না কৃষকরা। বকেয়া ২০ কোটি টাকা পেতে প্রতিদিনই চিনিকলে ঘুরছেন আখ চাষিরা। তাদের অভিযোগ, দিনের পর দিন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও টাকা পরিশোধে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। ৮০,০০০ টাকা পাই, টাকা পয়সা দিচ্ছে না, জন নিতে পারছি না, বাল বাচ্চা নিয়েও খুব কষ্টে আছে। এমডির কাছে মিলি টাকার জন্য আসে, এমডি টাকা দেয় না, টাকার জন্য আমরা তো চাষাবাদ করতে পারছি না। এভাবে যদি হয় তাহলে আখ চাষ আমাদের ভেঙে ফেলতে হবে, অন্য কোনো চাষ করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক থেকে ঋণ না পাওয়া আর চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের টাকা যথাসময়ে পরিশোধ করা যাচ্ছে না। আখের মূল্য পরিশোধের জন্য আমাদের একসঙ্গে প্রচুর টাকা দরকার এবং সেটা আমাদের নিজস্ব সামর্থ্য থেকে পরিশোধ করা সম্ভব হবে না। এই মুহূর্তে আমরা ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করতে পারতেছি না, তো এই জন্য আমরা সরকারের দ্বারস্থ হয়েছি। চলতি মৌসুমে ৬,৫০০ কৃষকের কাছ থেকে ৪১ কোটি টাকা মূল্যের ১,৩৮,০০০ মেট্রিক টন আখ ক্রয় করে মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা মহামারী নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে এখনও লকডাউন ও জরুরি অবস্থা বিরাজমান। কিন্তু দীর্ঘ এক সময়ে লকডাউনে অনেক দেশের জনগণই অসহিষ্ণু হয়ে উঠেছে। আর তাই লকডাউন হঠাতে যুক্তরাষ্ট্রের মতো দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ইকুয়েডরে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। অন্যদিকে চীনের নতুন নিরাপত্তা আইনের পরিকল্পনার বিষয়ে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, এই আইনের ফলে বাসিন্দাদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হবে না। নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্ট। হংকংয়ের জন্য চীন নতুন একটি নিরাপত্তা আইনের পরিকল্পনার কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে আবারও শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ। করোনার প্রাদুর্ভাবের মাঝে সৃষ্ট এই অস্থির পরিস্থিতি সামলাতে ব্যাপকভাবে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ প্রয়োগ করেছে। এই অবস্থায় দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মঙ্গলবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এই আইনের ফলে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা খর্ব হবে না বলে আশ্বস্ত করেছেন। অনেকেই ধারণা করছেন চীন থেকে এসে আমাদের মানুষদের গ্রেফতার করে নিয়ে যাবে, কিন্তু আমরা মুক্ত সমাজ ও আমাদের বাক স্বাধীনতা রয়েছে, কাজেই এমন হবার কোনো সম্ভাবনা নেই। নতুন আইনটির খসড়া প্রস্তাব দেখেছি, এটি কার্যকর হওয়ার পরও দেশের মানুষকে এ বিষয়ে বোঝাতে দীর্ঘমেয়াদী কার্যক্রম বাকি রয়েছে।
এদিকে মার্চের 20 তারিখ থেকে চলমান লকডাউনে অতিষ্ঠ হয়ে সোমবার আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। লকডাউন প্রত্যাহার এবং প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের পদত্যাগের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। একইভাবে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ইকুয়েডরেও লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বাসিন্দারা। অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা দেশটির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সামাজিক সংগঠন লকডাউনের বিরোধিতা করে সমাবেশ করেছে। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে বিক্ষোভ করেছে মেক্সিকোর চিকিৎসা কর্মীরা। রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়ক অবরোধ করে তারা কর্মীদের নিরাপত্তার জন্য চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহের দাবি জানায়। নাহিদ জিহান, নিউজ 24। কোভিড-19 মতো প্রবল মাত্রার ছোঁয়াচে রোগ থেকে বাঁচার প্রধান সুরক্ষা কবচ হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে মুখের মাস্ক। আর এবার বিপুলভাবে ব্যবহৃত এই মাস্কের এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। আরও জানাচ্ছেন নাহিদ জিহান। সারা বিশ্বে ভয়াবহ ছোঁয়াচে রোগ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে মাস্ক ব্যবহার সর্বজন গ্রাহ্য। আর তাই সুস্থ ও অসুস্থ সকলেই ব্যবহার করছে এই মুখাবরণ। এ কারণে এবার এই মাস্কের এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে চেক এর ন্যাশনাল মিউজিয়াম। বিভিন্ন ধরনের কাপড় ও ম্যাটেরিয়াল দিয়ে তৈরি নানা আকার ও রঙের মাস্ক প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে। এমনকি অনেক মুখাবরণে নানা রকম চিত্র অঙ্কন করা হয়েছে। এই মাস্ক বর্তমান পরিস্থিতি তুলে ধরছে, আর তাই এই মাস্কে আমরা অনেক বিষয় তুলে আনার চেষ্টা করেছি। এর মধ্য দিয়ে শিল্প ও সৃজনশীলতা উঠে এসেছে। সোমবার থেকে এই মিউজিয়ামের প্রদর্শনী শুরু হয়েছে। চেক এ করোনার প্রকোপ কমে আসায় সরকার মাস্ক ব্যবহারে কিছুটা শিথিলতা আনলেও গণপরিবহন, ভবন ও মিউজিয়ামের মতো লোকারণ্য জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে খেলার খবর। অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন এসি মিলানের ইব্রাহিমোভিচ। আগামী 10 দিনের মধ্যে সুইডিশ এই ফরোয়ার্ডের পায়ে স্ক্যান করা হবে। 38 বছর বয়সে এই তারকা সোমবার চোট পান। পরদিনই এক বিবৃতিতে ইব্রাহিমোভিচের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। কোভিড-19 পরিস্থিতিতে নিজ দেশ সুইডেনের ক্লাব হামারোভির সঙ্গে কিছুদিন অনুশীলন করছিলেন তিনি। পরে চলতি মাসের শুরুতে ইতালিতে ফেরার পর ছিলেন কোয়ারেন্টাইনে। গত জানুয়ারিতে 6 মাসের চুক্তিতে পুরনো ঠিকানা মিলানে ফেরেন ইব্রাহিমোভিচ। এদিকে বাম হাঁটুতে চোট পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। নিজেদের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে আতলেতিকো খবরটি জানায়। 20 বছর বয়সী ফেলিক্সের সেরে উঠতে কতদিন লাগবে এই ব্যাপারে কিছু জানা যায়নি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বেড়ে চলেছে সামাজিক সংক্রমণ, ঠেকানো না গেলে চিকিৎসায় বড় বিপর্যয়ের শঙ্কা, বিশেষজ্ঞদের শারীরিক দূরত্ব বজায় রাখার তাগিদ। 24 ঘন্টায় প্রায় 4000 সহ করোনায় বিশ্বের 3.5 লাখ মানুষের মৃত্যু। দেশে একদিনে মারা গেলেন 21 জন। দেশে দেশে শিথিল হচ্ছে লকডাউন। করোনা ঠেকাতে নতুন কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত দেবে পরবর্তী পদক্ষেপের জন্য, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ শেষে করোনার ঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছে মানুষ। ফেরিঘাটে বাড়তি ভিড়। সিরাজগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে 4। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব। গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত। আমপানে ক্ষত না শুকাতেই আবারও ক্ষতি ফসলের। চীন ছাড়তে চাওয়া বড় কোম্পানিগুলোকে দেশে আনার জোর চেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের তাগিদ বিশ্লেষকদের। এখন এই পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।